হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আজকে আমরা জানার চেষ্টা করব চার্লি থমাস মাঙ্গারের সম্পর্কে। আমরা শিখার চেষ্টা করব ওনার থেকে। আমরা যে ব্যাপারটা অ্যাকচুয়ালি আজকে আমাদের শিখার বিষয়, সেটা হচ্ছে শেয়ার বাজার ইনভেস্টমেন্ট। শেয়ার বাজারে চার্লি মাঙ্গার কিভাবে ইনভেস্ট করতেন, কিভাবে শেয়ার ক্রয় করতেন, কিভাবে শেয়ার বিক্রয় করতেন, এবং শেয়ার ক্রয়ের পূর্বে উনি কি ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতেন। এছাড়াও আমরা ওনার সামাজিক অবদান, ওনার বইসমূহ, ওনার কৃতিত্ব এ ব্যাপারেও পড়াশোনা করব। তো লেটস গো স্টার্ট। চার্লি থমাস মাঙ্গার 1924 সালে জন্মগ্রহণ করেন, 2023 সালে মৃত্যুবরণ করেন, অর্থাৎ 99 বছর পৃথিবীতে উনি বেঁচে ছিলেন। উনি প্রবাদ প্রতিম আমেরিকান বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং বার্কশায়ার হ্যাথওয়ের ভাইস চেয়ারম্যান। আধুনিক বিনিয়োগ জগতের অন্যতম সেরা মস্তিষ্ক হিসাবে গণ্য। ওয়ারেন বাফেটের দীর্ঘদিনের ব্যবসায়িক সঙ্গী, যিনি বার্কশায়ার হ্যাথওয়েকে আজকের অবস্থানে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিনিয়োগ দর্শন, বার্কশায়ার হ্যাথওয়ের রূপান্তর। বিনিয়োগ দর্শন ও কর্মজীবন। কোয়ালিটি ইনভেস্টিং ছিল ওনার বিনিয়োগের একটা দর্শন, যেখানে তিনি বলেন বাফেটকে শুধু সস্তা শেয়ার বা সিগার বাট ইনভেস্টিং, অর্থাৎ সিগারেটের ফুটকি, সিম্পল বাংলা ভাষায় সিগারেটের ফাঁসা খোঁজার বদলে একটি চমৎকার ব্যবসা ন্যায্য মূল্যে কেনা। তিনি এই জিনিসটা ওয়ারেন বাফেটকে শিখিয়েছেন, যার ফলে কি হলো, অ্যাপল, সি ক্যান্ডিজ অ্যান্ড কোকাকোলার মতো প্রতিষ্ঠানসমূহ ওনারা বার্কশায়ার হ্যাথওয়ে অর্থাৎ ওনাদের কোম্পানি এই শেয়ারগুলো অধিগ্রহণ করে, ক্রয় করে, ইনভেস্ট করে। এখানে উনি যেটা বুঝাতে চাচ্ছে যে সিগার বাট ইনভেস্টিং, অর্থাৎ একটা সিগারেটের ফাঁসা, সামান্য একটু সিগারেট থাকে, যারা ধূমপান করেন সামান্য একটু সিগারেট থাকে, ওটাই ফেলে দেন। আর ওয়ারেন বাফেট, চার্লি মাঙ্গারের ভাষায়, ওয়ারেন বাফেটকে তিনি নিষিদ্ধ করেন যে এইগুলা করা যাবে না, বরং পুরো আস্ত একটা সিগারেটই কিনতে হবে। যেটার মানে হচ্ছে, তিনি বললেন শুধু সস্তায় শেয়ার খোঁজার বদলে একটি চমৎকার ব্যবসায় ন্যায্য মূল্যে কেনা। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, একবার ভালো ব্যবসা খুঁজে পেলে তা দীর্ঘ সময় ধরে রাখা উচিত বলে বিশ্বাস করতেন। যেমন কোকাকোলা, আজও তাদের শেয়ার আছে, অ্যাপলে আজও তাদের শেয়ার আছে, সি ক্যান্ডিজে আজও তাদের শেয়ার আছে। এরকম নাম না জানা আরো অনেক কোম্পানি লাইক গুগল, অ্যামাজন, এরকম কোম্পানিতে আছে। দ্য গ্রেট পিভট। তো আমরা কি দেখলাম, ওনার বিনিয়োগ দর্শন দুটো, একটা হচ্ছে কোয়ালিটি ইনভেস্টিং আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে দ্য গ্রেট পিভট। মাঙ্গারের সবচেয়ে বড় কৃতিত্ব হলো বাফেটের বিনিয়োগ দর্শন পরিবর্তন করা। তাহলে বুঝেন, মাঙ্গারের সবচাইতে বড় কৃতিত্ব হলো বাফেটের বিনিয়োগ দর্শন পরিবর্তন করা। বাফেট আগে কেবল কম দামে চালানসই কোম্পানি কিনতেন। মাঙ্গার তাকে শেখান মাঝারি মানের ব্যবসা সস্তা দামে কেনার চেয়েও চমৎকার একটি ব্যবসা মোটামুটি যৌক্তিক দামে কেনা অনেক বেশি লাভজনক। এই দর্শনের ভিত্তিতে তারা সি ক্যান্ডিজ, কোকাকোলা এবং পরবর্তীতে অ্যাপলের মতো ব্যবসা বিনিয়োগ করেন, যা বার্কশায়ারকে বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানিতে পরিণত করে। জাস্ট ইমাজিন, কোকাকোলার মতো একটা পৃথিবীব্যাপী কোম্পানি যারা অপারেট করে, প্লাস অ্যাপল, এটার কথা তো বলে লাভ নাই, এরকম দুইটা কোম্পানি যারা কিনে নেয়, এরকম দুইটা কোম্পানি যারা অপারেট করে, তাদের চেয়ে বড় কোম্পানি আর কে হতে পারে? আর তাই হচ্ছে বার্কশায়ার হ্যাথওয়ে। মেন্টাল মডেলস ও বুদ্ধিভিত্তিক অবদান। এখানে হচ্ছে এটা হচ্ছে পলিম্যাথ। উনি যেটা বলতেন, মানসিক মডেলের নেটওয়ার্ক বা ল্যাটস ওয়ার্কটা হচ্ছে যা গঠিত হয় অর্থনীতি, গণিত, ইতিহাস, জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও মনোবিজ্ঞান। যেমন যদি উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের প্রেক্ষিতে কথার কথা আমাদের স্কয়ার ফার্মা, আমরা যদি স্কয়ার ফার্মার শেয়ার কিনতে যাই, আমাদের গণিত জানতে হবে। গণিতের মাধ্যমে কি শিখবো? এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা,
ওনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পজিশনে কী অবস্থা, ওনাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ কী অবস্থা, ওনাদের ক্যাশ ফ্লোতে কী অবস্থা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করতে গেলে ওনাদের কারেন্ট রেশিও, কুইক রেশিও কী অবস্থা, ওনাদের রিটার্ন অন ইকুইটি কী অবস্থা, ওনাদের ROIC, রিটার্ন অন নিট ক্যাপিটালের কী অবস্থা, গণিত এতটুকু বলে। ইতিহাস, আমরা এই স্কোয়ার ফার্মার এক্সটার্নাল ইতিহাস, ইন্টারনাল ইতিহাস, এক্সটার্নালের কি কি আছে, ইন্টারনালে কি কি আছে, তার সাথেও আরও এক্সটার্নাল ইন্টারনাল যুক্তি হতে পারে। ভবিষ্যতে তারা কি করতে পারে না পারে, পূর্বে তারা কি করছে না করছে। তারপরে আরেকটা কথা, অর্থনীতি। অর্থনীতি যেখানে ফাইন্যান্স সেখানেই অর্থনীতি, যেখানেই অর্থনীতি সেখানেই ফাইন্যান্স। আপনি এই অর্থনীতিতে স্কয়ার ফার্মা কতটুকু দখলে আছে, ভবিষ্যতে কতটুকু পারে, লোকাল অর্থনীতিতে কতটুকু পারে, এমনকি মাইক্রো ইকোনমিকে কতটুকু পারে, এই যে পৃথিবীব্যাপী ব্যবসা যে তাদের দাফট বা তাদের দখল, এটাই হচ্ছে অর্থনীতি। তারা ডিমান্ড কতটুকু তাদের, সে অনুযায়ী তাদের সাপ্লাই কতটুকু। মনোবিজ্ঞান, আপনি যখনই কোনো কিছু কেনা বেচা করেন, এখানে যেমন অর্থনীতি নিয়ে চিন্তা করেন, ওখানে মনোবিজ্ঞান জড়িত। যখন আপনি গণিত নিয়ে চিন্তা করেন, ফাইন্যান্স, ইকোনমিক্স, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ওখানে আপনার সাইকোলজিটা জড়িত। পদার্থবিজ্ঞান, প্রতিটা জিনিসই তো পদার্থ, এর বাইরে তো আর কিছু বলার নাই। বাতাসও তো একটা পদার্থ, তো ওনারা যা নিয়ে কাজ করে ওগুলোই তো পদার্থ। প্যাটেন্ট, ওটাও তো একটা ধরনের পদার্থই, যদিও ওটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ওটাও তো একটা ভার্চুয়ালি পদার্থই। জীববিজ্ঞানটা তো ওষুধের সাথে সরাসরি ওতপ্রোত জড়িত, স্কয়ার ফার্মা অথবা স্কয়ার আদার প্রোডাক্ট। তো এই যে মানসিক মডেল, ল্যাটস ওয়ার্ক অথবা পলিম্যাথ, অর্থাৎ আপনাকে অনেক কিছু জানতে হবে নির্দিষ্ট একটা কিছুতে তৈরি করার জন্য, বা নির্দিষ্ট কিছুতে ইনভেস্ট করার জন্য, বা নির্দিষ্ট কোনো ডিসিশন মেক করার জন্য। শুধু ওই জিনিসটা না, ওর সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেক কিছুই লাগবে। এই জিনিসটাকে উনি বুঝাইছে যে মানসিক মডেল, লেটস ওয়ার্ক, অথবা আজকের আধুনিক বিজ্ঞানের ভাষায় বা এখনকার বা পূর্বের বিজ্ঞানের ভাষায় এটাকে বলে পলিম্যাথ। মাঙ্গার মনে করতেন জগৎকে কেবল একটি দৃষ্টিভঙ্গি, যেমন শুধু ইকোনমিক্স বা শুধু আইন দিয়ে দেখলে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তার শ্রেষ্ঠ বুদ্ধিভিত্তিক কাজ হলো এই লেটস ওয়ার্ক অফ মেন্টাল মডেলস। ধারণাটি জনপ্রিয় করা, এটি মূলত বিভিন্ন বিষয়ের মূল সূত্রগুলোকে একত্রে ব্যবহারের একটি পদ্ধতি, যেটা একটু আগে বললাম, একদম উদাহরণস্বরূপে বললাম। আশা করি এটা আর দ্বিতীয়বার বলার প্রয়োজন নাই, অথবা আজকের ভিডিওর এতটুকুই ভালো একটা শিক্ষা। ইনভার্সন, বিপরীতমুখী চিন্তা। সাফল্য কিভাবে আসবে তা না ভেবে ব্যর্থতা কিভাবে আসতে পারে, এবং ব্যর্থতা যেই কারণগুলোর কারণে আসতে পারে তা চিহ্নিত করা এবং সেগুলো এড়িয়ে চলা। জাস্ট থিঙ্ক এ ওয়ান টাইম, আমি কি করলে আমার জীবনের জন্য ক্ষতি হবে, আর ওগুলোই না করা। যেমন জাঙ্ক ফুড না খাওয়া আমার জীবনের জন্য বেটার। ভালো খাবার খাওয়া অটো আপনি বেছে নিতে হবে। সিগারেট আপনার না খাওয়া মানে আপনার অটো আর একটা ভালো দিক বেছে নিতে হতে পারে। তারপরে ড্রিঙ্ক না করা, অটো আপনাকে ভালো দিকটা আপনার বেছে নিতে হতে পারে। এটাই হচ্ছে বিপরীতমুখী চিন্তা, অর্থাৎ যেটাতে আপনার ক্ষতি হবে ওটা এড়িয়ে চলা বা ওটা না করা। সাইকোলজি অফ হিউম্যান মেজাজমেন্ট, এ বিষয়ে আমরা জাস্ট বলে রাখি, আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে ওনার গুগলে একটু সার্চ করেন, ওনার আর্টিকেলগুলো পড়েন। তিনি 24টি মনস্তাত্ত্বিক কারণ চিহ্নিত করছেন যার ফলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। তার এই বক্তৃতাটি বিনিয়োগ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মাস্টার পিস হিসাবে গণ্য। আচ্ছা, যদি সময় হয় আমরা জেমিনির মাধ্যমে এই জিনিসটা পড়ে নিবনি বা জেনে নিবনি লাস্টে। দেন বই, বক্তৃতা ও স্থাপত্য অবদান। উনি তো বেশিরভাগই বক্তৃতা ও স্থাপত্য অবদান করছেন। তো আমরা দেখি সাহিত্য দর্শন। মাঙ্গার নিজে কোনো গতানুগতিক আত্মজীবনী লেখেননি,
তবে তার জ্ঞান ছড়িয়ে আছে তার বিভিন্ন বক্তৃতায়, তার শ্রেষ্ঠ কাজের সংকলন হিসাবে পরিচিত তার এই বক্তৃতাসমূহ। ফুয়ারসালিস আলমানাক, এটি তার জীবন দর্শন, বুদ্ধিমত্তা এবং বক্তৃতার একটি চমৎকার সংগ্রহ। এটি বিনিয়োগকারীদের জন্য বাইবেল বলা হয়, অর্থাৎ মেইন গ্রন্থ অফ ইনভেস্টর। জাস্ট ইমাজিন, মেইন বুক অফ এন ইনভেস্টর। আর এই বইটি বলে রাখা ভালো, এই বইটি আপনি গুগলে বা ইউটিউবে আপনি অডিও বুক হিসাবে পাবেন, এমনকি বাংলায় পাবেন, শুনে নিতে পারেন। অসাধারণ একটি বই। দ্য ডেইলি জার্নাল মিটিং, 3 বছর পর ডেইলি জার্নাল কর্পোরেশন সভায় যে প্রশ্নোত্তর পর্বটি তিনি পরিচালনা করতেন, তা থেকে মানুষ জটিল সমস্যা সমাধানের সহজ উপায় শিখত। শিক্ষা ও স্থাপত্য অবদান, তিনি কেবল অর্থ উপার্জন করেননি, বরং তার অর্জিত জ্ঞান সম্পদের একটি বড় অংশ বিলিয়ে দিয়েছেন। ইউনিভার্সিটি অফ মিশিগানে বিশাল অনুদান ও শিক্ষার্থীদের জন্য বিশাল আবাসন ব্যবস্থার নকশা প্রণয়ন, তিনি নিজে স্থাপত্যবিদ্যায় আগ্রহী ছিলেন। ইউএস সান্তা বারবারা বিশাল অনুদান এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ আবাসন ব্যবস্থার নকশা প্রণয়ন করেন। হার্ভার্ড ল স্কুল ও হসপিটাল, হার্ভার্ড ল স্কুল এবং বিভিন্ন হাসপাতালে তার বিশাল আর্থিক অনুদান আছে। একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার শৃঙ্খলাবদ্ধ মস্তিষ্ক এবং শেখার অদম্য ইচ্ছা। চার্লি মাঙ্গারের প্রধান শিক্ষাসমূহ। চার্লি মাঙ্গার মানুষের কেবল টাকা জমানো শেখাননি, বরং তিনি শেখাতে চেয়েছিলেন কিভাবে একটি অর্থবহ এবং যুক্তিপূর্ণ জীবনযাপন করা যায়। তার শিক্ষার মূল ভিত্তি ছিল যৌক্তিকতা, রেশনালিটি। যেহেতু তিনি একজন লয়ার ছিলেন, রেশনালিটি ইজ সিম্পল ফর দ্যাম। তার প্রধান শিক্ষাগুলো নিচে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সারা জীবন শেখার মানসিকতা, প্রতিদিন অন্তত কিছুটা বুদ্ধিমান হয়ে ঘুমোতে যাওয়া উচিত। নিজেকে একটি লার্নিং মেশিন হিসাবে তৈরি করতে হবে। তিনি নিজে 90 বছর বয়সেও নিয়মিত বই পড়তেন, আর ওনাকে মজা করে বলা হতো যে হাত পাওয়ালা একটা বই, কারণ উনি এতটাই পড়তেন যে ওনাকে হাত পাওয়ালা একটা বই বলা হতো। বিপরীতমুখী চিন্তা, ইনভার্সন, কোনো কিছু অর্জনের উপায় খোঁজাচ্ছে, সেটি কিভাবে নষ্ট হতে পারে তা আগে ভাবা। কি করলে আমি দুঃখী হব তা চিহ্নিত করে সেই কাজগুলো বর্জন করা অনেক বেশি কার্যকর। জটিলতাকে পরিহার করা, সবসময় বিষয়গুলোকে সহজ রাখার পক্ষে ছিলেন। তার একটি বিখ্যাত উক্তি, আমার লক্ষ্য হওয়া উচিত খুব সাধারণ, বিষয়গুলো মনে রাখা, খুব জটিল কিছু আয়ত্ত করা নয়। তারপরে মেন্টাল মডেল বা বহুমুখী চিন্তা, এটা আমরা একটু আগে পড়ছিলাম, তারপরে একটু সংক্ষেপে বলি। যদি শুধু হাতুড়ির ব্যবহার করতে জানেন, তবে আপনার কাছে সব সমস্যাকেই প্যারাগ মনে হবে। জীবনকে বুঝতে হলে মনোবিজ্ঞান, ইতিহাস, গণিত, জীববিজ্ঞান মূল ধারণাগুলোকে জানতে হবে। অ্যাকচুয়ালি ইটস ট্রু। আপনি মনোবিজ্ঞান, ইতিহাস, গণিত এবং ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফাইন্যান্স, এই জিনিসগুলো যদি না জানেন, তাহলে পৃথিবীতে টিকে থাকা একটু বেশি কঠিন, যেহেতু আপনি সম্পদ নিয়ে নাড়াচাড়া করবেন। ধৈর্য এবং সুযোগের অপেক্ষা, বিনিয়োগ বা জীবনে সফল হওয়ার জন্য সারাক্ষণ ছোটাছুটি করার প্রয়োজন নেই। শান্ত হয়ে বসে থাকা এবং ধৈর্য ধরা একটি বড় গুণ। যখন বড় কোনো সুযোগ আসবে, তখন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। যেমন উনিরা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে এই কাজটা করতেন, বসে থাকতেন, যখন দেখতেন যে মার্কেট হাতের নাগালে, তখনই ওনারা ওখানে ঝাঁপিয়ে পড়তেন। মানবিক ভুলগুলো চেনা, আমাদের মস্তিষ্ক আবেগ, ভয় বা সামাজিক চাপের কারণে ভুল করে। এই ভুলগুলিকে চিনতে পারলে অনেক বড় বিপদ থেকে বাঁচা সম্ভব। চারিত্রিক সততা, ঠকিয়ে বা অশুদ্ধ উপায়ে ধনী হওয়ার কোনো সার্থকতা নেই। সততা দীর্ঘমেয়াদী সবচেয়ে বেশি লাভজনক। এমন মানুষের সাথে কাজ করতে মানা করছেন যাদের আপনি শ্রদ্ধা করতে পারেন না। মানে উনি বলছে যে এমন ব্যক্তিদের সাথে কাজ করবেন না যাদেরকে আপনি শ্রদ্ধা করতে পারেন না। সহজ কথায় চার্লি মাঙ্গার মানুষকে একজন স্বাধীন চেতা, বিচার বুদ্ধি সম্পন্ন এবং নৈতিক মানুষ হতে শিখিয়েছেন। তার দর্শন কেবল শেয়ার বাজারের জন্য নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য।
জীবনে প্রয়োগ 4টি মূল শিক্ষা। চার্লি মাঙ্গারের জীবন দর্শন থেকে আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার মতো অনেক কিছুই শিখতে পারি। নিচে তার প্রধান 4টি শিক্ষা উদাহরণ এবং সেগুলোর বাস্তব প্রয়োগ আলোচনা করা। মেন্টাল মডেল, বহুমুখী চিন্তাধারা। শিক্ষা, সব সমস্যাকে কেবল একটি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যাবে না। জ্ঞানের বিভিন্ন শাখার মূল নীতিগুলো একত্রে ব্যবহার করতে হবে। উদাহরণ, একজন স্থপতি যদি কেবল সৌন্দর্য বোঝেন কিন্তু পদার্থবিজ্ঞান বোঝেন না, তবে তার তৈরি করা ভবন ভেঙে পড়তে পারে। বাস্তব প্রয়োগ, আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান তবে মার্কেটিং বুঝলে হবে না। আপনাকে মনোবিজ্ঞান, মানুষ কি চায়, অ্যাকাউন্টিং, লাভ ক্ষতির হিসাব এবং গণিত, সম্ভাবনা তারপরে এই সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 5টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি চিন্তা করার অভ্যাস করুন। ইনভার্সন বা বিপরীতমুখী চিন্তা, এর থেকে শিক্ষা হচ্ছে কোনো লক্ষ্য অর্জনের উপায় খোঁজার চেয়ে সেই লক্ষ্যটি কিভাবে ব্যর্থ হতে পারে তা আগে খুঁজে বের করুন এবং সেগুলো বর্জন করুন। উদাহরণ, আমি কিভাবে পরীক্ষায় প্রথম হব, এটি ভাবার আগে ভাবুন কি কারণে আমি পরীক্ষায় নিশ্চিত ফেল করব। উত্তর হতে পারে সময় নষ্ট করা, পড়াশোনা না করা, স্বাস্থ্যের যত্ন না নেওয়া। এখন এই কাজগুলো থেকে দূরে থাকলেই আপনার সাফল্যের সম্ভাবনা বেড়ে যাবে। বাস্তব প্রয়োগ, যদি আপনার লক্ষ্য হয় আপনার কর্মস্থলে উন্নতি করা, তবে আগে তালিকা করুন কি কি করলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, যেমন কাজে দেরি করা, সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করা, আপডেট না থাকা এবং নেতিবাচক কাজগুলো এড়িয়ে চললেই আপনি উন্নতির পথে অনেকটা এগিয়ে যাবেন। নাম্বার 3, মার্কেট অফ কনফিডেন্স, নিজের সীমানা চেনা। আপনি কি জানেন তার চেয়ে বেশি জরুরি হলো আপনি কি জানেন না তা বুঝতে পারা। নিজের দক্ষতার সীমানার ভেতরে থাকা। উদাহরণ, একজন ব্যক্তি যদি লোহা ব্যবসায় দক্ষ হন এবং হঠাৎ না বুঝেই আইটি সেক্টরে বড় বিনিয়োগ করেন, তবে তার লোকসানের সম্ভাবনা অনেক বেশি। বাস্তব প্রয়োগ, আপনি শক্তি কোন জায়গায় তা চিহ্নিত করুন। আপনার যদি স্টক মার্কেট, টেলিকম সেক্টর সম্পর্কে ভালো ধারণা থাকে, তবে অপরিচিত ফার্মাসিউটিক্যাল সেক্টরে হুজুগে বিনিয়োগ করবেন না। যেখানে আপনার জ্ঞান নাই সেখানে না বলতে শেখাটাই হবে মাঙ্গারের শিক্ষা। ফাইনাল আর 4th ওয়ান, লেলা ফেলুজা বা লালা ফেলুজা বা লাল্লা ফেলুজা বা লোল্লা ফেলুজা ইফেক্ট। যখন অনেকগুলো ছোট ছোট ভালো বা খারাপ বিষয় একসাথে কাজ করে তখন তার ফলাফল হয় বিশাল। উদাহরণ, একটা নিলামে মানুষ কেন বেশি দামে জিনিস কেনে? কারণ সেখানে জেতার আকাঙ্ক্ষা, হারানোর ভয় এবং মানুষের ভিড়, এই সব কটি মনস্তাত্ত্বিক কারণ একসাথে কাজ করে। বাস্তব প্রয়োগ, আপনি জীবনে ইতিবাচক পরিবর্তন জানতে চাইলে ছোট ছোট অনেকগুলো ভালো অভ্যাস একসাথে শুরু করুন। যেমন সকালে তাড়াতাড়ি উঠা, 15 মিনিট ব্যায়াম করা, 15 মিনিটের জায়গায় 40 মিনিট করেন, 5 পাতা বই পড়া, 5 পাতার জায়গায় 25 পাতা পড়েন, কাজের তালিকা করা, অফকোর্স এটা করতেই হবে। এই প্রতিটি কাজ আলাদাভাবে ছোট মনে হলেও যখন এগুলো সব একসাথে কাজ করবে তখন আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। মাঙ্গারের 15 পয়েন্ট বিনিয়োগ চেকলিস্ট। চার্লি মাঙ্গারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অফিসিয়াল 15 পয়েন্ট তালিকা কোথাও লিখে যাননি, তবে তার বিভিন্ন বক্তৃতা, ফুরসালেজ অ্যালম্যানাক বই এবং বার্কশায়ার হ্যাথওয়ের বার্ষিক সভার আলোচনার ভিত্তিতে বিশেষজ্ঞরা একটি 15 পয়েন্টের বিনিয়োগ চেকলিস্ট তৈরি করেছেন। নিচে সেই 15 পয়েন্ট প্রয়োগ পদ্ধতি এবং উদাহরণ দেওয়া হলো। ব্যবসায়ের ধরন বোঝা। ব্যবসাটি কিভাবে টাকা আয় করে তা কি আপনি পানির মতো পরিষ্কার বোঝেন? আপনি যদি সিমেন্ট উৎপাদন না বোঝেন তবে সেই শেয়ার এড়িয়ে চলুন। টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা। কোম্পানি কি এমন কিছু আছে যা অন্য কেউ সহজে নকল করতে পারবে না, যেমন ব্র্যান্ড ভ্যালু বা প্যাটেন্ট? কোকাকোলার স্বাদ এবং ব্র্যান্ডিং অন্য কেউ চাইলে রাতারাতি তৈরি করতে পারবে না, অ্যান্ড ইটস ট্রু। যোগ্য সৎ ম্যানেজমেন্ট। কোম্পানি পরিচালকরা কি দক্ষ এবং শেয়ার হোল্ডারদের প্রতি কি সৎ?
কোনো কোম্পানির সিইও যদি অতীতে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকেন, তবে সেই শেয়ার থেকে দূরে থাকুন। জাস্ট ইমাজিন, যখন আপনি ইনভেস্ট করবেন ওই কোম্পানির সিইও সম্পর্কে আপনাকে জানতে হবে। এমনকি হ্যাঁ, ইটস ট্রু, ওই সিইও যেন পলিটিক্যাল একজন পার্সন না হয়, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই 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 ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এমনকি উনি যাতে কোনো ধরনের কেলেঙ্কারির সাথে জড়িত না থাকে। ঋণের পরিমাণ, কোম্পানির ঋণের বোঝা কি অনেক বেশি? মাঙ্গা সবসময় কম ঋণের কোম্পানি পছন্দ করতেন। মান্দার সময় অতিরিক্ত ঋণ থাকা কোম্পানিগুলোকে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকে। একটা কথা মনে রাখবেন, যদিও ইটস নর্মাল, আই হোপ, একটা কোম্পানি পাবলিক লিস্টেড কোম্পানি, ঢাকা স্টক এক্সচেঞ্জে যেগুলো আছে, এখানে যতটুকুই ফেড অফ ক্যাপিটাল থাকে ততটুকুই কিন্তু লোন নেওয়া যায়। যদি এর বেশি কেউ নেয় তাহলে ওই কোম্পানি তো জাস্ট থিঙ্ক ওয়ান টাইম, ওই কোম্পানিই না। ওটাতে ইনভেস্ট করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। প্রাইস বনাম ভ্যালু, শেয়ারের দাম কি তার আসল মূল্য ইন্ট্রিনসিক ভ্যালুয়ের চেয়ে কম বা ন্যায্য? 1000 টাকার সম্পদ যদি 500 টাকায় পাওয়া যায় তবে তা লাভজনক। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, একটা প্রতিষ্ঠানের নিট অ্যাসেট ভ্যালু লাস্ট 5 ইয়ার দেখেন বা 10 ইয়ার দেখেন পসিবল হলে, তাহলে আপনি ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করতে পারবেন। ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করার জন্য আপনি আমি অন্য কোনো একটা ভিডিও তৈরি করবে নিয়ে, বাট আপনি আপাতত ইউটিউবে সার্চ দেন কীভাবে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করে, ইউ উইল নো মাচ অ্যান্ড মোর। ভবিষ্যতের সম্ভাবনা, আগামী 10 থেকে 20 বছরে এই পণ্যের চাহিদা কি বাড়বে? প্রযুক্তি পরিবর্তনের ফলে অ্যানালগ ক্যামেরার চাহিদা কমছে, কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বেড়ে গেছে। মূলধনের উপর রিটার্ন, ROIC, কোম্পানি তার বিনিয়োগ করা টাকা থেকে কত শতাংশ লাভ বের করে আনছে? 20% ROIC থাকা কোম্পানি 10% থাকা কোম্পানির চেয়ে অনেক বেশি শক্তিশালী। অ্যান্ড ইটস সিম্পল। ক্যাশ ফ্লো, খাতায় কলমে মুনাফা নয়, বাস্তবে কোম্পানির হাতে কত নগদ টাকা আছে। অনেক কোম্পানির লাভ দেখায় কিন্তু হাতে টাকা থাকে না, ফলে তারা ডিভিডেন্ড দিতে পারে না। এটাও ট্রু, বাংলাদেশের মার্কেটে এটা মানে হিউজ। মাঙ্গারের 15 পয়েন্ট বিনিয়োগের চেকলিস্টের 9 নাম্বারটা হচ্ছে মুদ্রাস্ফীতি মোকাবেলায় ক্ষমতা। খরচ বাড়লে কোম্পানি কি তার পণ্যের দাম বাড়িয়ে ক্রেতার উপর চাপাতে পারে? অ্যাপল যদি আইফোনের দাম বাড়ায় তবুও মানুষ তা কিনবে, এটা প্রাইসিং পাওয়ার। ইনভার্সন টেস্ট, এই ব্যবসাটি কি কি কারণে ধ্বংস হতে পারে তার তালিকা তৈরি করুন। যদি কোনো ব্যবসা কেবল একজন বড় ক্রেতার উপর নির্ভরশীল হয় তবে সেই ক্রেতা চলে গেলে ব্যবসা শেষ, এটি একটি বড় লাল সংকেত। লেলাফালাজা ইফেক্ট সেক, অনেকগুলো ইতিবাচক কারণ কি একসাথে কাজ করছে? একটি কোম্পানি ভালো প্রোডাক্ট প্লাস দক্ষ ম্যানেজমেন্ট প্লাস কম প্রতিযোগিতা ইকুয়াল টু বিশাল সাফল্য। জাস্ট ইমাজিন, লেলাফালাজা ইফেক্টটা চেক করা খুবই ইম্পর্ট্যান্ট। একটা কোম্পানির প্রোডাক্টগুলো ভালো হতে হবে, ম্যানেজমেন্টটা দক্ষ হতে হবে, কম প্রতিযোগিতা থাকতে হবে ওই প্রতিষ্ঠানের, এটাই হচ্ছে তার বিশাল সাফল্য। আচ্ছা, প্রতিযোগিতা আপনি দেখতে পারবেন, প্রোডাক্ট আপনি দেখতে পারবেন, ম্যানেজমেন্ট কিভাবে দেখতে পারবেন? তারা যে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করে ওখানে দেখেন না, ওখানে চেয়ারম্যান কারা, ভাইস চেয়ারম্যান কারা, CFO কারা, কারা কারা ইনভলভ আছে, শেয়ার হোল্ডারের কোনো তালিকা বা কিছু স্পন্সর কারা, এগুলো দেখলেই আপনি এখানটা বুঝতে পারবেন। সুযোগের মার্জিন অফ সেফটি, আপনার হিসাব ভুল হলেও যাতে লস না হয় সেজন্য অনেক কম দামে কিনছেন এটা দেখতে হবে। 100 টাকার শেয়ার 80 টাকায় কিনলে 20 টাকা হবে আপনার মার্জিন অফ সেফটি। সুযোগের সদ্ব্যবহার, প্রতিদিন শেয়ার না কিনে বড় সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। বাজার দশের সময় ভালো কোম্পানির শেয়ার যখন সস্তা হয় তখন বড় বিনিয়োগ করা। এর একটা উদাহরণ হচ্ছে, অ্যাকচুয়ালি বাজারে প্রতিটা সময় দেখা যায় যে একটা খুব ভালো শেয়ার টপ পিকে আছে, ওই শেয়ারটা তখন কেনা যাবে না। আবার আরেকটা দেখা যাবে একটা খুব ভালো শেয়ার এখন বাজারে একটু অলমোস্ট নিচের দিকে আছে অনেকটা, যদি আপনি 20% বা 30% কম দামে কিনতে পারেন, দ্যাটস উইল বি হিউজ। আর অবশ্যই এর EPS ডিভিডেন্ডের উপর ভিত্তি করে শেয়ার কেনাটা বেশি আমি অ্যাপ্রোচ করি। ওকে, দেন পলিম্যাথ অ্যাপ্রোচ, কেবল চার্ট না দেখে মনোবিজ্ঞান বা ভূরাজনীতি দিয়ে বিচার করা। কোন দেশে যুদ্ধ লাগলে তেলের দাম বাড়তে পারে এই দূরদর্শিতা রাখা।
এটা একটা উদাহরণ, বাট আরও কিছু হতে পারে। প্রস্থান পরিকল্পনা, কখন শেয়ারটি বিক্রি করবেন তা আগে থেকেই ঠিক রাখা। যদি ব্যবসায়ের মূল শক্তি নষ্ট হয়ে যায় তবেই কেবল বিক্রি করা। চেকলিস্ট কিভাবে ব্যবহার করবেন? মানুষের মস্তিষ্ক অনেক সময় ছোট ভুল করে ফেলে, তাই বড় কাজের আগে চেকলিস্ট থাকা জরুরি। একজন পাইলট অভিজ্ঞ হওয়া সত্ত্বেও প্লেন উড়ানোর আগে সব সুইচ ঠিক আছে কিনা তা একটি চেকলিস্ট থেকে মিলিয়ে নেন। অফিসে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট জমা দেওয়ার আগে, শেয়ার বাজারে কোনো শেয়ার কেনার আগে নিজের জন্য 5 থেকে 10 পয়েন্টের চেকলিস্ট তৈরি করেন। যেমন ঋণ কত, ম্যানেজমেন্ট কেমন, ভবিষ্যৎ সম্ভাবনা কি, প্রোডাক্ট কি, প্রতিযোগীরা কেমন, এরকম অনেক। এটি আপনাকে আবেগ তাড়িত ভুল থেকে বাঁচাবে। জীবন মানেই হলো ক্রমাগত ভুলগুলো এড়িয়ে চলা। চার্লি মাঙ্গার। প্রয়োগের পদ্ধতি, মাঙ্গার বলতেন এই চেকলিস্ট কেবল একটি কাগজ নয়, এটি একটি ফিল্টার। কোনো কোম্পানি যদি 12 থেকে 13টি পয়েন্ট পাস না করে, মাত্র যে 15টি পয়েন্ট আমরা পড়লাম, যদি 12 থেকে 13টি পয়েন্ট পাস না করে তবে তিনি সরাসরি সেটি বাতিল করে দিতেন। আপনি যখন, আচ্ছা বলে রাখা ভালো, আপনি স্ক্রিনশট দিয়েও নিতে পারবেন যদি আপনার মনে হয়, তাহলে আমি এই স্লাইডটা আপনাকে শেয়ার করতে পারবো। আই থিঙ্ক আপনি যখন বাংলাদেশের শেয়ার বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো কোম্পানি বিশ্লেষণ করবেন তখন এই 15টি পয়েন্ট ফাঁসে নিয়ে বসুন। প্রতিটি পয়েন্ট টিকসন্য দিন। যদি কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন ম্যানেজমেন্ট বা ঋণ, নেতিবাচক কিছু পান, তবে আবেগের বশবর্তী হয়ে সেই বিনিয়োগ থেকে বিরত থাকুন। 2023 সালের 28 নভেম্বর 100 বছর পূর্ণ হওয়ার ঠিক কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেন। তিনি তার আয়ের একটি বড় অংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে দান করে গেছেন। চার্লি মাঙ্গার বাফেটের মতো কেবল সম্পদের পরিমাণ দিয়ে নয়, বরং তার বুদ্ধিভিত্তিক দর্শন এবং ব্যবসায়িক কাঠামোর আমূল পরিবর্তনে স্মরণীয়। ওকে, আমরা এখন পার্ট 2-তে একটু আলোচনা করি। সামান্য কিছুই আছে এখানে। চার্লি মাঙ্গারের বিনিয়োগ দর্শন। বিনিয়োগ আসল টাকা কেনা বেচায় নয়, বরং অপেক্ষায় যা পাওয়া যায়। এটা হচ্ছে আপনি ডেইলি শেয়ার কিনলেন, ডেইলি বিক্রি করলেন, 1 টাকা বাড়লো বিক্রি করলেন, 2 টাকা বাড়লো বিক্রি করলেন। উনি বলছে যে এটা না, বরং অপেক্ষায় পাওয়া যায়। আর ওই যে 15টা চেকলিস্ট মাত্রই বললাম সেটা। শেয়ার বিক্রির ক্ষেত্রে চার্লি মাঙ্গার ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তার বিক্রির চেকলিস্ট মূলত কখন বিক্রি করবেন না এবং কখন অবশ্যই বিক্রি করবেন তার একটি সংমিশ্রণ। মাঙ্গারের দর্শন অনুযায়ী 15টি পয়েন্টের একটি বিক্রয় চেকলিস্ট নিচে দেওয়া হলো। ব্যবসায়ের মূলভিত্তি কি নষ্ট হয়ে গেছে? ডেটারিয়েশন অব দ্য মোট। কোম্পানি যে বিশেষ শক্তি বা ব্র্যান্ড বা প্রযুক্তির কারণে আপনি এটি কিনছেন সেটি কি আর নেই? উদাহরণ, আপনি মোবাইল কোম্পানি কিনছিলেন তাদের প্রযুক্তির জন্য, কিন্তু বাজারে নতুন কোনো প্রযুক্তি আসায় তারা পিছিয়ে পড়ছে। এমন অবস্থায় বিক্রি করা জরুরি। যেমন মনে করেন যখন দেখলেন নোকিয়াও আসছে, অ্যান্ড্রয়েডও আসছে, অ্যান্ড্রয়েডের বাজার আস্তে আস্তে বড় হয়েছে, ঠিক তখনই উচিত ছিল নোকিয়ার শেয়ার হোল্ডাররা সবগুলো শেয়ার বিক্রি করে দেওয়া। আবার অন্যদিকে কোডাক যখন আপনার এই প্রিন্টেড ছবি, কাগজ বিক্রি করতেছিল, ঠিক তখনই যখন দেখছিল ওখানকার শেয়ার হোল্ডাররা যে এখন তো ডিজিটাল ক্যামেরা এসে গেছে, তাহলে আমরা এখান থেকে শেয়ারগুলো সরিয়ে জাস্ট ডিজিটাল ক্যামেরার উপর ইনভেস্ট করি, তাহলেই হয়ে যায়। এটাই। 2 নম্বর, ম্যানেজমেন্টের সততা বা দক্ষতা কি কমেছে? কোম্পানির নতুন কর্ণধাররা কি অযোগ্য বা শেয়ার হোল্ডারদেরকে ঠকাচ্ছে? কোম্পানির সিইও যদি শেয়ার হোল্ডারদের না জানিয়ে নিজের বেতন অস্বাভাবিক বাড়িয়ে দেয়, অস্বচ্ছ ব্যবসা শুরু করে, এরকমটা। আবার আরেকটা হতে পারে, মনে করেন আর্নিং পার শেয়ার হচ্ছে 50 টাকা, কিন্তু ডিভিডেন্ড দিছে 5 টাকা বা 10 টাকা বা 15 টাকা। এটা একটু বিপজ্জনকের দিকেই। প্রতিযোগিতা কি কোম্পানি হেরে যাচ্ছে? নতুন কোনো প্রতিযোগী কি বাজারে দখল নিয়ে নিচ্ছে? নেটফ্লিক্স আসার পর ভিডিও রেন্টাল সবগুলো যেমন ব্লকবাস্টার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল, এমন সময় দ্রুত প্রস্থান করাই উচিত। মানে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে যখন নেটফ্লিক্সের মতো ঘরোয়া যে মোবাইলে যেগুলো দেখা যায় সাবস্ক্রিপশন করার মাধ্যমে,
কোম্পানি কি ভুল জায়গায় বিনিয়োগ করছে? মূল ব্যবসা ছেড়ে কোম্পানি কি এমন কোনো খাতে টাকা ঢালছে যা তারা বোঝে না? একটি ভালো ব্যাংক যদি হঠাৎ করে রিয়েল এস্টেট ব্যবসায় বিশাল ঝুঁকি নিতে শুরু করে, এটা এমনটা। যেমন আসলে পাবলিকের টাকায় যে কোনো কিছুই করা যায়, অন্যের টাকায় যে কোনো কিছুই করা যায়। যেমন কোনো একটা কোম্পানি, ওরা যদি গ্রস প্রফিট করে 50 টাকা, আর ওদের নেট প্রফিট যদি হয় 20 টাকা, আর 20 টাকা থেকে যদি তারা আরও 10 টাকা নেট প্রফিটের যদি অন্তত অর্ধেক বা অর্ধেকের বেশি বা এরকম কিছু একটা ইনভেস্টিং বা রিসার্চে ইনভেস্ট করে, বা এরকম কিছু যেখান থেকে আসবে না, এটাও এখানে বোঝাচ্ছে। তারপর হচ্ছে, এর চেয়ে ভালো সুযোগ কি সামনে আছে? বর্তমান শেয়ার থেকে যে লাভ আসবে তার চেয়ে কি অন্য কোনো শেয়ার অনেক বেশি লাভের নিশ্চিত সম্ভাবনা আছে? আপনার হাতে একটি শেয়ার আছে যা 5% লাভ দিচ্ছে, কিন্তু আপনি নিশ্চিত যে অন্য একটি ভালো শেয়ার 15% লাভ দেবে, বা 10% লাভ দেবে, বা 8% লাভ দেবে, তাহলে শেয়ারটি বিক্রি করুন। আমি 10%, 8%-এর ক্ষেত্রে বলছিলাম যে আসলে এটা বেটার হয়। আমি এরকম একটা জায়গায় কম্পাউন্ডিংয়ের মতো একটা জিনিস, যেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য, ওই জিনিসটাকে না আমি ডিনাই করব। দাম কি যুক্তির বাইরে চলে গেছে? শেয়ারের দাম কি তার আয়ের তুলনায় আকাশচুম্বী হয়ে গেছে? হাই পি রেশিও। কোনো বুদবুদ বা বাবল তৈরি হলে যখন সবাই হুজুগে শেয়ার কেনে, তখন মাঙ্গার বিক্রির কথা ভাবতেন। এখানে আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স বলি। যেমন কথার কথা, একটা শেয়ারের দাম 2000 টাকা, কিন্তু ওরা ইয়ারলি 55 টাকা ডিভিডেন্ড পে করে, অথবা তাদের আর্নিং পার শেয়ার 80 টাকা, 100 টাকা। তো ভাই, এই শেয়ারটা যদি 2000 টাকা কিনি, এটা তো মানে আরো কত বছর লাগবে? অ্যাভারেজ হারটা যদি এরকম হয়, তাহলে 10 বছর তো লাগবে ওই টাকাটাই উঠে আসতে, বা 20 বছর লাগবে টাকাটা উঠে আসতে। তো আপনি দেখেন না 10 বছরে কি এই টাকা, এর চেয়ে বেশি টাকা অন্য কেউ দেয় কি না? একটু ক্রিটিক্যালভাবে বলে ফেলছি, বাট একটু থিঙ্ক করেন, আই হোপ বুঝবেন। ইনভার্সন টেস্ট রাখলে কি ক্ষতি হবে? শেয়ারটি ধরে রাখলে আগামী 5 বছর আপনার সবচেয়ে বড় ক্ষতি কি হতে পারে? উদাহরণ, যদি দেখেন 5 বছর পরে এই ফোনের আর কোনো চাহিদাই থাকবে না, তবে এখনই বিক্রি করুন। যেমন এখন অ্যান্ড্রয়েড ফোনগুলো খুব দাফিয়ে পৃথিবী কাঁপাচ্ছে, খুব ভালো সেল। আচ্ছা, যদি কোনোদিন এরকম হয় যে নতুন আর একটা প্রযুক্তি আসছে, তখন কি হবে? অ্যান্ড্রয়েড ফল করবে। তাহলে যারা অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে, ওই দিকটা আপনি অ্যান্ড্রয়েড থেকে কখন বের হবেন, অ্যান্ড্রয়েডের স্টক মার্কেট থেকে কখন বের হবেন, ওইভাবে ভেবে রাখা উচিত। বা কোম্পানি কি নতুন যে প্রযুক্তি আসছে ওখানে ইনভেস্ট করতে পারতেছে কিনা, এটাও ভাবা উচিত। কর সংক্রান্ত জটিলতা। বিক্রির পর ট্যাক্স দেওয়ার পর কি আপনার হাতে যথেষ্ট মুনাফা থাকবে? মাঙ্গার বলতেন, ট্যাক্স এড়ানোর জন্য অনেক সময় ভালো শেয়ার দীর্ঘকাল ধরে রাখা লাভজনক। ডিভিডেন্ড কি অনিয়মিত হয়ে পড়ছে? কোম্পানির মুনাফা থাকা সত্ত্বেও ডিভিডেন্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। এটি অনেক সময় কোম্পানির আর্থিক সংকটের পূর্বাভাস দেয়, অথবা অসৎ ম্যানেজমেন্টের পূর্বাভাস দেয়। ঋণের বোঝা কি অসহনীয়? কোম্পানি কি ঋণ শোধ করতে নতুন করে ঋণ নিচ্ছে? উচ্চ সুদের হারের সময় অনেক কোম্পানি ঋণের দায়ে দেউলিয়া হয়ে যায়। প্রযুক্তির পরিবর্তন। নতুন কোনো আবিষ্কার কি বর্তমানে ব্যবসায়ীটিকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে? উদাহরণ, ডিজিটাল ক্যামেরার আগমনে কোডাক কোম্পানির পতন হয়ে যায়। আপনি কি ভুল করছেন? শেয়ারটি কেনার সময় আপনার বিশ্লেষণ কি ভুল ছিল? যদি কেনার পর বুঝতে পারেন আপনি ভুল তথ্য দিয়ে শেয়ারটি কিনছিলেন, তবে লস হলেও দ্রুত বের হয়ে আসা বুদ্ধিমানের কাজ হতে পারে। নিয়ন্ত্রক সংস্থার নীতি পরিবর্তন। সরকারি কোনো নতুন আইন কি ব্যবসার মুনাফা কমিয়ে দিচ্ছে? তামাক বা প্লাস্টিক পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা আসলেই সেই ব্যবসায় শেয়ার বিক্রির সময় হয়ে গেছে। মূলধনের অপব্যবহার। কোম্পানি কি অলস টাকা দিয়ে নিজের শেয়ার বাইব্যাক না করে আজে বাজে হাতে খরচ করছে? জাস্ট ইমাজিন, এই জিনিসটা কিন্তু অসাম। যখনই কোনো কোম্পানি বা কোম্পানির স্পন্সররা শেয়ার বিক্রি না করে বরং শেয়ার কিনে নেয়, তখন ওখানে আপনি শেয়ার কিনতে পারেন। কিন্তু যদি হয় এরকম, কোম্পানি কি অলস টাকা দিয়ে নিজের শেয়ার বাইব্যাক না করে আজে বাজে খাতে খরচ করছে, তাহলে ওখান থেকে বিক্রি করাই বেটার। নিয়ন্ত্রণ সংস্থার নীতি পরিবর্তন।
সরকার কোন নতুন আইন কি ব্যবসায় মুনাফা কমিয়ে দিচ্ছে? তামাক বা প্লাস্টিক পণ্যের উপর কঠোর নিষেধাজ্ঞায় আসলে সেই ব্যবসার শেয়ার বিক্রির সময় হয়ে গেছে। আচ্ছা, এটা পড়ছিলাম। এখানে আরেকটা জিনিস বলা যায়, যেমন কথার কথা, যদি আমরা আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করা টাকার উপর অধিক পার্সেন্ট হারে ক্যাপিটাল গেইনের টাকার ট্যাক্স দিতে হয় বা মুনাফার উপর অধিক ট্যাক্স দিতে হয়, তাহলে ওখান থেকে বের হয়ে আসাই বেটার। অনেকটা এরকম, বাট আমি জাস্ট এক্সাম্পল টানছি, উদাহরণ বাস্তবের সাথে নাও মিলতে পারে। আপনার কি অর্থের জরুরি প্রয়োজন? আপনার ব্যক্তিগত কোনো বড় প্রয়োজন কি টাকাটি দরকার? উদাহরণ, মাঙ্গাস সবসময় বলতেন বিনিয়োগের টাকা দিয়ে বিলাসিতা নয়, বরং প্রয়োজন মেটানো উচিত জাস্ট। ব্যবহারের নিয়ম ও বিশ্লেষণ ফিল্টার। এখানে আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফার প্রথম নিয়ম হলো প্রয়োজন ছাড়া শেয়ারটি বিক্রি করে তাতে বাধা না দেওয়া। আপনি কেবল তখনই বিক্রি করবেন যখন উপরের তালিকায় 1, 2 বা 5 নাম্বার পয়েন্টগুলো প্রবলভাবে দেখা যায়। তাহলে 1, 2, 5টা আমরা একটু দেখি আবার। ব্যবসার মৌলিক ভিত্তি কি নষ্ট হয়ে গেছে? 2 নাম্বার, ম্যানেজমেন্ট কি অসৎ হয়ে গেছে? 5 নাম্বার, এর চেয়ে কি ভালো সুযোগ সামনে আছে? ওকে। চার্লি মাঙ্গারের একটি নির্দিষ্ট তালিকা 15টি পয়েন্ট লিখে যাননি, তবে তার জীবনব্যাপী বিনিয়োগ দর্শন বিশ্লেষণ করলে 15টি শক্তিশালী অ্যানালাইসিস ফিল্টার পাওয়া যায়। আপনি যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে অন্য কোনো বাজারে বিনিয়োগ করবেন, তখন এই অ্যানালাইসিস এইভাবে প্রয়োগ করতে পারেন। গাইজ, একটু মাথাটা ঝেড়ে বসুন, আমরা এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। ব্যবসায়িক মডেল অ্যানালাইসিস। ব্যবসায়টি কিভাবে মুনাফা করে তা আপনি 1 মিনিট বুঝতে পারবেন বা কাউকে বোঝাতে পারবেন? আপনি যদি ব্যাংকিং সেক্টরে ভালো বোঝেন তবে সেখানে বিনিয়োগ করুন, না বুঝলে আইটি বা ফার্মাসিউটিক্যালস এড়িয়ে চলুন। তারপর ইকোনমিক মোড। কোম্পানি এমন কোনো শক্তি আছে বা অন্য কেউ নকল করতে পারবে না। উদাহরণ, বাংলাদেশে গ্রামীণ ফোনের বিশাল নেটওয়ার্ক বা স্কয়ার ফার্মার দীর্ঘদিনের বিশ্বস্ততা একটি মোট। তবে বলে রাখা ভালো, কোনো কোম্পানি যদি লিগালি প্রবলেমে থাকে, যেমন গ্রামীণ ফোন, তাহলে ওখানে ইনভেস্ট করা কিন্তু একটা বোকামিও হতে পারে। ম্যানেজমেন্ট কোয়ালিটি। কোম্পানি পরিচালকরা কি দক্ষ এবং সৎ? তারা কি বিনিয়োগকারীদের নিয়মিত ডিভিডেন্ড দেয়? কোনো কোম্পানির নামে যদি লোন ডিফল্ট বা আর্থিক জালিয়াতির খবর থাকে, তবে সেই শেয়ার বাতিল। এখানে আরেকটা কথা ভালো, ডিভিডেন্ড কতটুকু দেয় সেটাও কিন্তু দেখতে হবে, ইপিএসআর কতটুকু সেটাও দেখতে হবে, বাকি টাকা তারা কি করে সেটাও দেখতে হবে। আর এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একবার রিড করলেই পেয়ে যাবেন। ক্যাপিটাল অ্যালোকেশন। কোম্পানি তার লাভ হওয়ার টাকা কোথায় খরচ করছে? ব্যবসা বাড়াচ্ছে নাকি অপচয় করতেছে? একটা কোম্পানি লোন শোধ না করে অপ্রয়োজনীয় লাক্সারি গাড়ি কিনলে সেটি বাজে ম্যানেজমেন্টের লক্ষণ। মার্জিন অফ সেফটি। শেয়ারের আসল দাম যদি 100 টাকা হয়, তবে তার 70-80 টাকা কেনার চেষ্টা করুন। 1%, অ্যাটলিস্ট 20% কম দামে কেনার চেষ্টা করুন। বাজার প্যানিকের সময় ভালো শেয়ার অনেক সময় কম দামে পাওয়া যায়, তখনই কেনা হলো সেফটি। যেমন 2026 সাল, 24 সাল, 25 সাল, 23 সাল, এই সালগুলো কিন্তু শেয়ার কেনার জন্য খুবই পারফেক্ট একটা সময়। ঋণের অনুপাত। কোম্পানি নিজের টাকার চেয়ে ঋণের টাকা বেশি কিনা? মাঙ্গার ঋণগ্রস্ত কোম্পানি ঘৃণা করতেন। উচ্চ সুদের বাজারে ঋণী কোম্পানিগুলো লাভের বড় অংশ সুদ দিতেই শেষ করে ফেলায়। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, ROIC। প্রতি 100 টাকা ব্যবসা খাটিয়ে কোম্পানি কত টাকা নিট লাভ বের করতে পারে? যে কোম্পানি 15 থেকে 20% ROIC দেয়, সেটি দীর্ঘমেয়াদে আপনার সম্পদ বাড়িয়ে দেবে। দীর্ঘমেয়াদে এটি আপনার সম্পদ বাড়িয়ে দেবে। এখানে উনি যেটা বোঝাতে চাচ্ছে, কোনো একটা কোম্পানি যদি নিট ROIC 15 থেকে 20% হয়, এই কোম্পানিটি দীর্ঘদিন সময় পর আপনার সম্পদ বাড়িয়ে দিবে। ডিভিডেন্ড যদি আনুপাতিক হারেও দেয়, ইটস গুড। প্রাইসিং পাওয়ার। কাঁচামালের দাম বাড়লে কোম্পানি কি তার পণ্যের দাম বাড়াতে পারে? ক্রেতা কি তবুও পণ্যটি কিনবে? সাবান লবণের দাম 1-2 টাকা বাড়লে মানুষ কেনা বন্ধ করে না, এটাই প্রাইসিং পাওয়ার।
আবার দেখা যায় কোনো একটা যেমন কোকা কোলা যদি এখন লিটার 200 টাকা বিক্রি করে, এটা কয়জনই বা কিনবে? এই জিনিসটা দেখা দরকার। ফ্রি ক্যাশ ফ্লো, হাতে কত নগদ টাকা থাকছে। শুধু খাতায় কলমে লাভ দিয়ে ব্যবসা ভালো না। অনেক কোম্পানি লাভ দেখায় কিন্তু ডিলারের কাছ থেকে টাকা আটকে থাকে, ফলে তারা নগদ ডিভিডেন্ড দিতে পারে না। ইনভার্সন অ্যানালাইসিস, এই ব্যবসাটি কি কারণে দেউলিয়া হতে পারে তা আগে চিন্তা করা। এই কোম্পানি কি 5 বছর টিকে থাকবে? যদি উত্তর না হয় তাহলে কেনা যাবে না। লাফালুজা ইফেক্ট, আমরা এগুলো অলমোস্ট একবার পড়ছি আর একবার সংক্ষেপে পড়ি। একাধিক পজিটিভ ফ্যাক্টর কি একসাথেই কাজ করছে, যেমন ভালো পণ্য, কম ট্যাক্স, দক্ষ সিও। সরকারি পলিসি যখন কোনো বিশেষ সেক্টর যেমন আইটি বা রপ্তানি সাপোর্ট দেয়, তখন সেখানে এই ইফেক্ট কাজ করে খুব ভালো। শেয়ার বাইব্যাক ও ডিভিডেন্ড ইতিহাস, কোম্পানি কি নিয়মিত মুনাফা শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেয়? উদাহরণ, 10 বছরের ডিভিডেন্ড হিস্টোরি দেখলে বোঝা যায় কোম্পানিটি বিনিয়োগকারীর বান্ধব কিনা। প্রাতিষ্ঠানিক পরিচালক হোল্ডিং, কোম্পানি মালিকরা কি নিজের শেয়ার ধরে রাখছেন নাকি বিক্রি করে দিচ্ছেন? উদাহরণ, স্পন্সর ডিরেক্টররা যদি শেয়ার কেনেন তবে বোঝা যায় কোম্পানির ভবিষ্যৎ ভালো। সাইকোলজিক্যাল বায়াস চেক, আপনি কি কেবল সবাই কিনছে বলে শেয়ার কিনছেন? এই গুজব শুনে বিনিয়োগ না করে নিজের অ্যানালাইসিসের উপর ভরসা করুন। 1996 সাল এবং 2009 সালের দিকে যে শেয়ার কলাপস হয়, বাজার ধ্বংস হয়, এটাই হচ্ছে তার সবচাইতে বড় কারণ, সাইকোলজিক্যাল বায়াস। চার্লি মাঙ্গার কি এটা বাংলাদেশ দেখে বলছে কিনা আই ডোন্ট নো। অপরচুনিটি কস্ট, এই শেয়ারটি কিনলে অন্য কোনো ভালো সুযোগ হাতছাড়া হচ্ছে। আপনার হাতে 1 লাখ টাকা আছে, সেটি সেরা কোম্পানিতে রাখুন, দ্বিতীয় সেরাটিতে নয়। সেটি সেরা কোম্পানিতে রাখুন, দ্বিতীয় সেরাটিতে নয়। এখানে এই কথাটা বলে রাখা ভালো, সেক্টর ওয়াইজ ইনভেস্ট করা কিন্তু একটু বুদ্ধিমানের কাজ। প্রয়োগের কৌশল, মানে সবগুলো টাকা এক সেক্টরে ইনভেস্ট করা যাবে না। হতে পারে ফার্মাসিউটিক, আপনার কাছে টাকা আছে, আপনি ফার্মায় রাখেন, ব্যাংকে রাখেন, ইন্স্যুরেন্সে রাখেন, সিমেন্টে রাখেন, আপনি ফুয়েল পাওয়ারে রাখেন, ইঞ্জিনিয়ারিংয়ে রাখতে পারেন। কিন্তু এখানের মাঝে আবার শর্টিং করতে হবে, কোন কোম্পানিটাতে রাখতে হবে। সেরা কোম্পানিটাতে রাখবেন, যেটা আপনার চিন্তায় সেরা। মাঙ্গার বলতেন, বিনিয়োগ হলো কয়েকটি ভালো সুযোগের জন্য বছরের পর বছর বসে থাকা। আপনি যখন ডিএসিতে কোনো শেয়ার অ্যানালাইসিস করবেন, তখন এই 15 পয়েন্টের একটি তালিকা বানিয়ে টিকা দিন। যদি কোনো কোম্পানি 10টার কম পয়েন্ট পায়, তবে সেটি আপনার পোর্টফোলিওতে রাখার যোগ্য নয়। সামাজিক অবদান, আমরা যদি দেখি যে সামাজিক অবদান কি, চার্লি মাঙ্গার কেবল সম্পদ জমানোর দিকে মনোযোগী ছিলেন না, বরং তিনি বিশ্বাস করতেন যে অর্জিত সম্পদ সমাজের বৃহত্তর কল্যাণে ব্যয় করা একজন সফল মানুষের দায়িত্ব। শিক্ষা ও আবাসন খাতে তিনি বিশাল অনুদান করেন, যেমন ইউনিভার্সিটি অফ মিশিগানে, ইউসি সান্তা বারবারায় এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। স্থাপত্য নকশা, মাঙ্গার মনে করতেন ভালো স্থাপত্য মানুষের চিন্তা ভাবনা এবং সামাজিক আচরণে প্রভাব ফেলে। তিনি নিজেই একজন স্থপতি না হয়েও অনেকগুলো লাইব্রেরি ও ডরমিটরির নকশা করে দিয়েছেন। তার লক্ষ্য ছিল এমন একটি সামাজিক পরিবেশ তৈরি করা যেখানে মানুষ বিচ্ছিন্ন না থেকে দলগতভাবে কাজ করতে পারে। স্বাস্থ্যসেবা ও গবেষণা, তিনি জনস্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণায় নীরবে প্রচুর দান করেন। গুড সামারিটান হসপিটাল লস অ্যাঞ্জেলেসে এবং হান্টিংটন লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে বিশাল দান করেন। জ্ঞানের সহজলভ্যতা, লাইব্রেরি, মাঙ্গার বিশ্বাস করতেন পড়াশোনা হলো উন্নতির চাবিকাঠি। তাই তিনি বিভিন্ন স্কুল কলেজে লাইব্রেরি নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করতেন। তিনি চেয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা যাতে দামি বই এবং গবেষণার সুযোগ সহজেই পায়। বুদ্ধিবৃত্তিক দান, মাঙ্গারের সবচাইতে বড় সামাজিক অবদান সম্ভবত হলো তার জ্ঞান বিতরণ। তিনি কোনো ফি ছাড়াই তার কয়েক দশকের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দর্শন মানুষের জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন। ফোর্স অ্যান্ড অ্যালম্যানাক, এই বইটির মাধ্যমে তিনি তার জটিল মেন্টাল মডেল সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তুলেছেন। তিনি মনে করতেন মানুষ সরাসরি টাকা দেওয়ার চেয়ে
এমন একটি পরিবেশ যেমন স্কুল, হাসপাতাল তৈরি করে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। সেখানে মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবে। চার্লি মাঙ্গার নিজে কোনো গতানুগতিক লেখক ছিলেন না। তিনি মূলত তার জীবন দর্শন, বিনিয়োগ এবং কৌশল, বুদ্ধিবৃত্তিক ধারণাগুলো বিভিন্ন বক্তৃতা এবং সবার মাধ্যমে তুলে ধরতেন। তবে তার সেই অমূল্য কথা ও দর্শনগুলো নিয়ে কয়েকটি বিশ্ববিখ্যাত বই প্রকাশিত হয়েছে। নিচে তার প্রধান বইগুলো, সেগুলো কি বিষয়ের উপর লেখা তা তুলে ধরা হলো। পুয়ার চার্লি অ্যালম্যানাক। জাস্ট 1 সেকেন্ড, আমার একটু স্লাইডটা প্রবলেম হচ্ছে। পুয়ার চার্লি অ্যালম্যানাক। ওকে, এটি চার্লি মাঙ্গারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বই। বিষয়বস্তু: এই বইটি থেকে কয়েকটি দশকের বিভিন্ন বক্তৃতা, উক্তি, চিন্তাধারার একটি বিশাল সংকলন। অন ইনভেস্টিং। বিষয়বস্তু: এই বইটি মূলত শেয়ার বাজারে বিনিয়োগের কৌশল নিয়ে লেখা। তিনি এখানে ব্যাখ্যা করেন কেন অধিকাংশ বিনিয়োগ ব্যর্থ হয় এবং কিভাবে ধৈর্যের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা যায়। লেখার মূল বিষয়সমূহ: শিক্ষাগত যোগ্যতা। তার লেখা বক্তৃতার মূল বিষয়সমূহ ছিল যৌক্তিকতা, বহুমুখী শিক্ষা, মনস্তাত্ত্বিক বল, অব্যাহত আত্ম-উন্নয়ন। প্রাথমিক ও কলেজ জীবন: তিনি ওমাহা সেন্ট্রাল হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তার মূল বিষয় ছিল গণিত। সেনাবাহিনীতে প্রশিক্ষণ: সেনাবাহিনীতে থাকাকালীন তাকে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পাঠানো হয়। সেখানে তিনি আবহাওয়াবিদ্যা বিষয়ে নিবিড় প্রশিক্ষণ নেন। যদিও এটি কোনো প্রথাগত ডিগ্রি ছিল না, তবে এখান থেকেই তার জটিল গাণিতিক ও বৈজ্ঞানিক চিন্তাধারার ভিত্তি তৈরি হয়। হার্ভার্ড ল স্কুল: বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তার কোনো ব্যাচেলর ডিগ্রি না থাকা সত্ত্বেও তার প্রখর মেধা এবং পারিবারিক পরিস্থিতির কারণে তিনি সরাসরি হার্ভার্ড ল স্কুলে ভর্তির সুযোগ পান। তিনি সেখানে জুরিস ডক্টর ডিগ্রি লাভ করেন। তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে ম্যাগনা কাম লর্ড সম্মান সহ পাশ করেন। দর্শক, আজকের জন্য এতটুকুই। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টটায় জানাবেন, অথবা কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে ভুলটা শুধরাতে পারি সেইটাও কমেন্টে লিখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় দেওয়ার জন্য। আশা করি চার্লি মাঙ্গার থেকে অনেক কিছুই শিখতে পারছি, আপনিও শিখতে পারছেন। আমরা চার্লি মাঙ্গারের মতো হওয়ার চেষ্টা করব, অন্তত সামাজিক দিক থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক।